যে মানুষটার হাত ধরে অভিনয়ের জীবন শুরু হয়েছিল, এখন তার সপ্তাহ। ঋতু দিন এটা হতে পারে না, ঋতু সপ্তাহ, ঋতু মাস, ঋতু বছর। হ্যাঁ, আমি ঋতুপর্ণ ঘোষের কথা বলছি। সালটা 2010। তখন আমি অল ইন্ডিয়া রেডিওতে অ্যাজ আ টকার কাজ করি। ছোটোবেলা থেকে একটা অদ্ভুত ইমাজিনারি খেলা ছিল আমার, সেটা হচ্ছে অভিনয় খেলা। নিজের মতো করে একটা গল্প সাজাতাম, তারপরে সেই চরিত্রগুলোকে ইমাজিন করে করে অভিনয় করতাম। কিন্তু যখন অভিনয় করতাম, সেই চরিত্রগুলো আর আমি থাকতাম না, হয়ে উঠতাম তারাই। তারপরে নিজের মনের মতো কতগুলো চরিত্র ছিল, যেগুলোকে মনে মনে তৈরি করেছিলাম, সেগুলোও খেলতাম। ছোটো থেকে আমি একটু লোনার, মানে একা একা খেলতে ভালোবাসি বন্ধু বান্ধবের থেকেও। কারণ আমি সবসময় একটা ইমাজিনারি জগতে, একটা আলাদা ইমাজিনারি ওয়ার্ল্ডে বাস করতাম। এবার কী করে ঋতুদার কথা এলো সেটা বলি। 2010-এ যখন আমি অল ইন্ডিয়া রেডিওর অ্যাজ আ টকার কাজ করছি, কোনোভাবে আমার পরিচয় হয় একজন স্ক্রিপ্ট রাইটার অমল চক্রবর্তীর সঙ্গে। তো অমলদা আমাকে নিয়ে গেছিলেন সমকালীন সংস্কৃতির একটি নাটকের জন্য। সেই নাটকে মানভঞ্জন, মানে রবীন্দ্রনাথের মানভঞ্জনকে কেন্দ্র করে একটি নাটক, নটির উপাখ্যান। সেখানে লবঙ্গবালার চরিত্রে যিনি করতেন, কোনো কারণে কয়েকটি শো তিনি করতে পারবেন না। তার আগে আমি কোনোদিন স্টেজে উঠিনি বলা ভুল, আমি নাচ করতে বা আবৃত্তি করতে স্টেজে উঠেছিলাম, কিন্তু থিয়েটার বা নাটক আমি কোনোদিন করিনি। একটু বাইরে নয়েজ আছে, মানিয়ে নেবেন। বারবার কেটে কেটে ভিডিওটা আমি করতে চাই না। যাই হোক, সেখানে লবঙ্গবালার চরিত্র আমি করি এবং সেই আমার প্রথম মঞ্চে দাঁড়ানো। সুদীপ্তদা আমাকে প্রথম মঞ্চের বিজ্ঞান শিখিয়েছিলেন, সুদীপ্ত সরকার। তারপরে সেই সূত্রেই কীভাবে যেন, মানে নাটকের সূত্রেই বোধ হয়, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, কীভাবে যেন প্রেমাঞ্জনদার সাথে আলাপ হয়। আর প্রেমাঞ্জনদা আমাকে বলেছিলেন বেশ কিছু জায়গায় স্টুডিওতে ছবি দিয়ে আসার জন্য। তো এই করতে করতে বেশ কয়েকটা বছর চলে গেছে, মানে বেশ কয়েকটা বছর বলতে 2 বছর কেটে গেছে। তখন 2012 সাল। আমি যে অভিনয় করব বা অভিনয় আমার পেশা হবে, তখনও আমি সেভাবে ভাবিনি। কারণ আমি তখন দৌড়ে বেড়াচ্ছি আরজে হওয়ার জন্য। কারণ আমি যেহেতু অল ইন্ডিয়া রেডিওতে অ্যাজ আ টকার কাজ করছি, সেহেতু আমার ফোকাস বলবো না, আমি তখন আরজে হওয়ার জন্য বিভিন্ন এফএম স্টেশনগুলোতে সিভি এবং সিডি দিচ্ছি। তার সাথে সাথে মাসকম করিনি যদিও, তাও বিভিন্ন নিউজ পেপারগুলোতে, যেহেতু আমি ছোটোবেলা থেকে লেখালেখি করতাম, লেখার অভ্যাস ছিল, আমি বিভিন্ন পত্রপত্রিকার অফিসে গিয়ে ধর্ণা দিচ্ছি আর কি। আমি কী করবো আমি তখনও জানি না। তো তারপরে প্রেমাঞ্জনদা যখন বললেন কথাগুলো, প্রেমাঞ্জন সেনগুপ্ত, আমি এক জায়গায় ফটো জমা দিয়ে এসেছিলাম, সেই 7 সমুদ্র 13 নদী পার করে। তখন কমিউনিকেশন এত সহজ ছিল না, সেই তারাতলার দিকে যেতে তো ঘাম ছুটে যেত, আর তখন এত লোকজনও ছিল না সেদিকে। প্রায় বলা যেতে পারে একদম নিস্তব্ধ একটা এরিয়া, শুধু মিলিটারি করে বেড়াচ্ছি, এরকম একটা পজিশন। তো দিয়ে এসেছিলাম, সেই সিরিয়ালটাতে আমার হয়নি, কিন্তু ওনার মানে যে প্রোগ্রামারের কাছে আমি দিয়ে এসেছিলাম ছবি, আমার তার নাম মনে নেই, তিনি আমাকে মেসেজ করেছিলেন একদিন যে ঋতুপর্ণ ঘোষ টলিউডের কিছু না, টলিউডের সমস্ত অভিনেত্রীকে ইনভাইট করছেন অডিশনের জন্য। তো সেখানে একটা মজার ব্যাপার আছে, আমি যখন অডিশান দিতে যাই, তখন আমি কোনোদিনই খুব একটা সেজেগুজে যেতাম না। তখন তো আরোই যেতাম না, কারণ আমার কাছে কিছু ছিল না, আমি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর্থিকভাবে, কারণ অল ইন্ডিয়া রেডিও তার বেশি পয়সা দিত না। তারপরে আমি অ্যাজ আ টকার কাজ করছি, তখনও আমি মানে অ্যাজ আ প্রেজেন্টার আমি ছিলাম না। তো আমি নর্মালভাবেই গেছি, একটি শাড়ি পরে গেছি এবং চোখে কাজল আর হালকা করে একটা লিপস্টিক দিয়ে গেছি। তো ওখানে গিয়ে সবাই বলল, ওখানে যারা অডিশন নিচ্ছিলেন, যে সমস্ত মেকআপ তুলে ফেলতে হবে।
তো আমি তো কিছু পড়ে যাইনি, আমি তো শুধু কাজল লিপস্টিক দিয়ে গেছিলাম, আমি সেটুকুই তুলে ফেললাম। আর এক একজনের তো দেখলাম মাথায় আকাশ ভেঙে পড়েছে, তারা সাংঘাতিক সব মেকআপ, মানে কি বলবো, সিরিয়াল করতে গেলে আমরা যেভাবে মেকআপ করি সেরকম মেকআপ করে গেছে। তো তাদের মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে, তাদের আসল মুখগুলো বেরিয়ে যাবে। যাই হোক, আমি অডিশন দিতে ঢুকেছি, আমাকে জিজ্ঞাসা করা হলো যে আমার আইব্রোটা আঁকা না নিজের। তো আমি বলছি যে এটা আমার আইব্রো। কিছুতেই বিশ্বাস করছে না। শেষ পর্যন্ত আমি এরম, তখন অনেক ঘন আইব্রো ছিল আমার, মানে এখন অনেকটা পাতলা হয়ে গেছে, তখন খুব ঘন আইব্রো ছিল। তো আমি এরমভাবে হাত দিয়ে দিয়ে দেখিয়েছিলাম, মানে আমি লিটারেলি এরমভাবে দেখিয়েছিলাম, এই যে এটা আমার আইব্রো, এরম করে। তো এটা একটা বিষয় ছিল, এটা একটা মজার একটা এক্সপিরিয়েন্স। যাই হোক, আমি তারপরে কাজটা পাই ঋতুদার ছবিতে। আমি ভেবেছিলাম যে দাঁড়িয়ে থাকতে হলে তাও দাঁড়িয়ে থাকবো, মানে ঋতুদার ছবিতে কাজটা পেলেই হলো আর কি। আমি অ্যাজ এ জুনিয়র আর্টিস্টও কাজ করতে রাজি ছিলাম আর কি। তো এবার যাই হোক, আমি কাজটা পেয়েছিলাম। সত্যি কথা বলতে আমি না যখন যাই তখন আমি দেখলাম আমাকে একটা আলাদা প্যাম্পার্ড করা হয়। আমি যে বিশেষ কোনো চরিত্র করছি সেটা নয়, আমি একজন প্রতিবেশীর চরিত্রই করেছিলাম ওখানে, কিন্তু সেখানে সবাইকে যে গয়না দেওয়া হচ্ছে সেইখান থেকে, সেই জায়গা থেকে আমাকে গয়না দেওয়া হলো না। আমাকে অঞ্জলি জুয়েলার্সের আলাদা করে একটা বাক্স থেকে, যেখানে বড় বড় আর্টিস্টদের গয়না থাকে, সেখান থেকে দেওয়া হলো। শাড়িটাও আলাদা পরানো হলো। এটা কেন হয়েছিল আমি জানি না। তারপরে আমি তো কাজটা করি। জীবনস্মৃতি, মেকিং অফ জীবনস্মৃতি, যদি আপনারা ইউটিউবে সার্চ করেন আমাকে দেখতে পাবেন। মানে আমার একটা কি বলবো, সিএসি দেখতে পাবেন সাইড প্রোফাইলের। তো যাই হোক, এটা একটা বড় ব্যাপার। সিনটা বোধ হয় আমার মূল যে সিনটা ছিল সেটা কোনোভাবে এডিট হয়ে গেছে। আমাকে চিকের, মানে আমি অরিজিনাল জীবন স্মৃতির কথা বলছি, মানে যেটা ওটিটি প্ল্যাটফর্মে আছে। তো মানে মূল প্রোডাক্টটার কথা বলছি, সেখানে আমাকে চিকের পেছন থেকে দেখা যায়, কিন্তু মেকিং অফ জীবন স্মৃতিতে আমাকে স্পষ্ট দেখা গেছে। আর আমার শর্টটার পর ঋতুদা বলেও ছিলেন যে একটু ক্লামজি হলো শর্টটা, মানে আমার জন্য না, সেটা শর্ট ডিজাইনের জন্য, কিন্তু শর্টটা বেশ সুন্দর হয়েছে। তবু সিনটা কী বলবো, সিনটা নেই আর কি। যাই হোক, তার বিভিন্ন কারণ থাকে। তারপরে আমার মনে আছে আমি পেমেন্ট নিতে গেছিলাম ঋতুদার বাড়িতে, এবং বাড়ির সামনেটা অত ইমপ্রেসিভ না, ভেতরটা ঢুকে আমি সাংঘাতিক ইমপ্রেসড হয়ে গেছিলাম। এত অ্যান্টিক জিনিস দিয়ে সাজানো বাড়িটা, এবং এত সুন্দর, এরম মনে হবে না যে রাজরাজরার বাড়িতে চলে এসেছি, কিন্তু কোথাও গিয়ে একটা অদ্ভুত ফিল হয়েছিল যে কি অদ্ভুত অসাধারণ একজন রুচিসম্পন্ন মানুষ হলে এরকম একটা বাড়িতে থাকতে পারেন তিনি, মানে তার বাড়িটাকে এইভাবে ডেকোরেট করতে পারেন। তো এটা ছিল আমার অভিনয় জীবনের শুরুর গল্প। আমি ঋতুপর্ণ ঘোষের হাত ধরে প্রথম কাজ শুরু করেছি, আর এখন ঋতু সপ্তাহ চলছে। তো এটাই আমার ঋতুদাকে দেওয়া ট্রিবিউট ভিডিও। আর কি বলি, তারপরে আমি টেলিভিশনে, থিয়েটারে ধীরে ধীরে কাজ করি। তারপর আমাকে প্রমোট করেন অরিন্দম শীল মিতিন মাসিতে। বাকি আরও তো কাজ রয়েছে, যারা যারা দেখেছেন, যারা যারা দেখেননি, বা ভবিষ্যতেও আরও কাজ আসছে। কিন্তু আমার জীবনের শুরুটা, মানে আমি যে ক্যামেরার সামনে কাজ করতে পারবো কখনো, এবং এটা আমি ভাবিনি, সত্যি কথা বলতে সত্যিই ভাবিনি। কারণ আমি অল ইন্ডিয়া রেডিওতেও যখন কাজ করছি, আমার 8টায় কল টাইম থাকলে আমি কৃষ্ণনগর থেকে যাতায়াত করতাম তখন, মানে ভোর 4টেই বেরোতাম আমি বাড়ির থেকে। ভাই আমাকে পৌঁছে দিত স্টেশনে, মা সেই রেডি হচ্ছি, মা খাইয়ে দিচ্ছে, এরকম হয়েছে আর কি। তো আমি সত্যি কখনো ভাবিনি যে আমি পারবো কাজ করতে। কিন্তু যাই হোক, আমি একজন বড় মানুষের হাত ধরেই পদার্পণ করেছি
অভিনয় জগতে অবশ্যই কি বলবো, আহ, ক্যামেরার সামনে বলবো আমি, থিয়েটারের কথা বলবো না, ক্যামেরার সামনে। তো কি বলি বলুন তো। আর শুধু তাই না, ঋতুদা নিজে হাতে সাজিয়ে দিয়েছিলেন সেকেন্ড দিন। আহ, ওই ওই স্পর্শটাও আমার মুখে লেগে আছে। উনি নিজে মুখে নিজে হাতে মেকআপ করিয়ে দিয়েছিলেন, ওই স্পর্শটাও। এই আমি তখন শিখেছিলাম যে কয়েকদিনের পুরনো সিঁদুরের টিপ ছাপটা শুধু রয়েছে, ওটা করতে গেলে কী করতে হয়। আর উনি বলেছিলেন আপার লিপস বা আইব্রো কিছু না করতে। তো এই যে এই ধরনের চরিত্রগুলো করতে গেলে যেগুলো করতে হবে না, এটাও তখন শিখেছিলাম। আর আরও অনেক কিছু শিখেছিলাম, কারণ আমি ফ্লোরেই থাকতাম। আমি মেকআপ রুমে বসে থাকতাম না, আমার ফ্লোরে থাকতে ভালো লাগে, কাজ দেখতে ভালো লাগে। এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে ভালো লাগলো, ইচ্ছে হলো করতে, তাই করলাম। আমি জানি না যে ঋতুদা বেঁচে থাকলে আর কাজ করার সুযোগ হতো কি না, তবে হয়তো হতো। আমার পুরো বিষয়টা, পুরো অভিজ্ঞতাটা যেভাবে গেছে, তাতে আমার মনে হয়েছিল হয়তো পরবর্তী ক্ষেত্রেও আমি সুযোগ পেতে পারতাম। কিন্তু সময় তো সে সুযোগ দিল না। 12 সালের জানুয়ারিতে শ্যুটটা হলো, তারপর আপনারা সবাই জানেন কয়েক মাস পর পেমেন্ট পেলাম। পেমেন্ট পাওয়ার কিছুদিন পরেই উনি প্রসূন ফোন করে জানিয়েছিল ঋতুদা নেই। প্রসূন চ্যাটার্জি, দোস্তজির ডিরেক্টর, প্রথম শুনলাম। তখন আমার ঘুম ভাঙেনি, মানে ওই খবরটা শুনে আমার ঘুম ভাঙলো। আর বাকিটা ইতিহাস, সবাই জানে। সবার রিয়াকশান আমি জানি না, আমি আমারটা জানি। এবং সেই বছরই যে মানুষটার স্পর্শ পেয়েছিলাম, মেকআপ করিয়ে দিয়েছিলেন, আমরা যে কজনের মেকআপ করিয়ে দিয়েছিলেন সে কজন খুব এক্সাইটেড ছিলাম, বলেছিলাম যে এইবার তো বাড়িতে গিয়ে মুখটা ধোবই না, মেকআপই তুলব না। চরিত্র মেকআপ ছিল। তো যাই হোক, আর কাজ করা হলো না ঋতুদার সাথে, এটাই আক্ষেপ থেকে গেল।